সকলকে নমস্কার জানিয়ে আজকে গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে আমরা একটা বিশেষ সেশনের মধ্যে দিয়ে যেতে চলেছি। আজকে একটি আনন্দের দিন। দিনটি কি না, আমাদেরই গ্রাসরুট এডুকেশনের এক ছাত্র তার পড়াশুনো শুরু করে আজকে চাকরি জীবনের সাফল্যের জায়গায় পৌঁছেছে। তো সেই সাফল্য কিভাবে এলো, তার অভিজ্ঞতা কি, তার পড়াশুনোর পথ কি, সেখানে সে কীভাবে নিজে মোটিভেটেড হয়েছে, লড়াই করেছে, তার মুখ থেকেই সরাসরি জেনে নেব। সাথে বিকিরণ স্যার আছেন। বিকিরণ স্যার এবং অরুণাভ, আগে পরিচয় দিই, অরুণাভ প্রামাণিক এই আমাদের ছাত্র, এবং সাথে বিকিরণ স্যার আছেন। মূলত প্রোগ্রামটি পরিচালনা করবেন বিকিরণ স্যার, আমি তো আছি সঙ্গে। আমরা মূলত অরুণাভর অভিজ্ঞতা বা তার এই লড়াইয়ের পথ, যে জীবনে চড়াই উতরাই, সেই সম্বন্ধেই কিন্তু আজকের এই আলাপ আলোচনা, যেটা হয়তো আগামী ছাত্রছাত্রীদেরকে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ বা লড়াই করছো তাদেরকে উদ্বুদ্ধ করবে। যাক, শুরু করা যাক আজকের সেশন। বিক্রম স্যার, প্রথমেই বলি যে গ্রাসরুট এডুকেশনের নর্মাল যে সেশনগুলো হয় বা ভিডিওগুলো আসে সেটার মতো কিন্তু এটা নয়। আজকে আমরা একটু গল্প করব, সাথে সাথে দেখব যে আমাদের যে একজন সফল ক্যান্ডিডেট রয়েছে বর্তমান জীবনে, সে সফল, এবং সাথে সাথে শুধুমাত্র একটা ক্ষেত্রে নয়, পরপর আমরা দেখেছি অলরেডি সে একটা জায়গায় জব করছে, অলরেডি সে সফল বলা চলে। সাথে সাথে বর্তমানে সে নতুন একটা জবে জয়েন করতে চলেছে। প্রথমে আমরা নাম শুনে নিয়েছি অরুণাভ, তাও আরেকবার তোমার থেকে শুনবো। অরুণাভ, তোমার পরিচয়টা একটু দেবে আমাদেরকে। নমস্কার, আমি অরুণাভ প্রামাণিক, পশ্চিম মেদিনীপুর জেলার বেল্লা থেকে আসছি। প্রথমতই ধন্যবাদ জানাই আমার পাশে বসে আছেন নিলয় স্যার, বিকিরণ স্যারকে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। শুরুটা খুবই ভালো ছিল, কিন্তু তার মধ্যে অনেক চড়াই উতরাইও গেছে। এই মুহূর্তে একটু বলে নিই, তুমি কোন পোস্টে আছো, কোন পোস্টে জয়েন করতে চলেছো, এবং তোমার যে আপকামিং কোন কোন পরীক্ষা দিয়ে রেখেছো যার জন্য তুমি ওয়েট করছো, সেগুলো একটু আগে জেনে নিই তোমার সম্বন্ধে, তারপরে আমরা অন্য প্রশ্ন উত্তরে যাব। কারেন্টলি আমি অ্যাজ এন এমটিএস ইন্ডিয়া পোস্টে কর্মরত, ঘুঘুডাঙ্গা পোস্ট অফিসে, এবং 2023-এ ডাব্লিউবিসিএস মেন্সও অ্যাপিয়ার করেছি। জানি না ঈশ্বর কী লিখে রেখেছেন, ওটা তো সময় বোঝা যাবে। বাকি রিসেন্টলি এসএসসি সিজিএল 2024-এ আমি সিলেক্টেড অ্যাজ সর্টিং অ্যাসিস্ট্যান্ট ইন আরএমএস ব্রহ্মপুর, এইটুকুই। আর সফল, স্যার বললেন একটু আগে সফলের কথা, এখনও হয়তো ততখানি সফল নই, বা সফল যাদেরকে বলা হয় হয়তো সেই অর্থে সেই কথাটাকে জাস্টিফাই করতে এখনও পারিনি। তবে হ্যাঁ, সাফল্যের রাস্তায় হয়তো পথ চলা শুরু হয়েছে। বাকি স্যারেদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই যে জায়গায় যেতে চেয়েছি, মনে মনে চেয়েছি, ঈশ্বর কৃপা করলে অবশ্যই সেখানে পৌঁছাতে পারবো। দেখো অরুণাভ, সফল বলতে আমাদের কিন্তু জীবনে সফলতাটা ভ্যারি করে। কোন জায়গাতে দাঁড়িয়ে আমরা বলছি সফল, সেটার উপর ডিপেন্ডেন্ট। এটা তো তুমি বলবে। প্রথমে বলে দিয়েছি আমরা কিন্তু গল্প করব। আমরা কিন্তু এটা কোনো অফিসিয়াল সেশন নয় বা অফিসিয়াল কোনো কিছু নয়, কিন্তু আমরা গল্প করব অরুণাভের যে জার্নি সম্পর্কে জানবো আমরা। যে একজন মানুষ আজকে যে জায়গাটা দাঁড়িয়েছে, হ্যাঁ ওর জায়গা থেকে ও হয়তো মনে করছে যে এই সফলতাটা ওর যে পার্সপেক্টিভে যে উচ্চতায় ও পৌঁছাতে চাইছে, সেই জায়গাটা থেকে এটা সফলতা বলা যায়, কিন্তু সেরকম সফলতা নয় ওর মনে হচ্ছে। কিন্তু আমরা বলবো আমাদের তরফ থেকে আমরা কিছুটা সফল, সম্পূর্ণটা আমরাও বলবো না, আমরা কিছুটা সফল যে আজকে অরুণাভ যে জায়গাটায় দাঁড়িয়েছে এর পিছনে কিছু না কিছু হলেও আমাদের একটুখানি পুশ ব্যাকটা রয়েছে, আমরা একটুখানি পুশ করতে পেরেছি আমাদের পাওয়া ভালো, আমাদের পাওয়াটা। তাছাড়া সম্পূর্ণ লড়াইটা তো দেখো, যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা চাকরির পরীক্ষার্থী বা পড়াশোনা করছো, তারা তো জানোই ভাই যে লড়াইটা সম্পূর্ণ তোমার। আমরা তোমাকে সাহায্য করি শুধু অ্যাজ এ হোল, তাই তো? অ্যাজ এ টিচার কী করতে পারে, সাহায্য করতে পারে। তো এখন তুমি যে জায়গাটায় আছো বা যে এসে তুমি যাচ্ছ, সেই সম্পর্কে আমরা কথা বলবো। তার আগে তুমি বলো যে তোমার পড়াশোনাটা কোথায় ছিল। পড়াশোনাটা বলতে মানে তোমার ব্যাকগ্রাউন্ড কী ছিল, কোন ইয়ে ছিল, স্কুল কোথায় ছিল, কলেজ কোথায় ছিল?
আমার 10th হয়ে আমাদের গ্রামেরই স্কুল আসানসোল শিক্ষানিকেতন থেকে 12th-এ আমি স্কুল শিফট করি, বেল্লা গঙ্গাধর একাডেমি থেকে 12th কমপ্লিট করি ইন পিওর সায়েন্স। তারপর যথারীতি পিওর সায়েন্সে পড়লে স্যার যেমন হয় একটা তখন রীতিনীতি বা এখনও সেই জিনিসটা আছে যে হয় ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে হবে অর মেডিকেল অর আদারওয়াইজ কোনো ওয়ে। এখন ওয়ে আউট অনেক রকম বেরিয়েছে, কিন্তু তখন অতটা ছিল না। তো আমার ইচ্ছে ছিল আমি ইঞ্জিনিয়ারিং পড়ব, সেই অনুযায়ী প্রিপারেশনও শুরু হয়। এবং আমার বাড়ি থেকে আমার মা আমাকে মেদিনীপুরে একটা ইনস্টিটিউটে ভর্তি করে দেন যে হ্যাঁ এখান থেকে তুই পড়াশোনা কর। তো সেই অনুযায়ী পড়াশোনাও শুরু হয়। মা ভর্তি করেছিলেন কম্বাইন্ড ব্যাচে, মানে মেডিকেল প্লাস ইঞ্জিনিয়ারিং, এই দুটো ব্যাচে একসাথেই পড়তাম। কিন্তু পরবর্তীকালে আমার নিজেই যেহেতু ন্যাক ছিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি, তো তখন আমি ব্যাচটা শিফট করে যাই এবং পুরোপুরি ফোকাস ইঞ্জিনিয়ারিং ব্যাচেই দিতে থাকি। কারণ আমার ম্যাথ খুব ভালো লাগার সাবজেক্ট ছিল, ম্যাথ অ্যান্ড ফিজিক্স। তো সেই অনুযায়ী প্রিপারেশনও শুরু হয় এবং পড়াশুনো প্রায় যখন শেষের পরে তখন আস্তে আস্তে পরীক্ষা দেওয়াও শুরু করি। WBJE-তে অ্যাপিয়ার করি, আবারও বলছি পারিনি, প্রথম চান্সে কিছুই হয়নি। নেক্সট ইয়ার JEE মেন্সে যখন অ্যাপিয়ার করলাম তখন JEE মেন্স কোয়ালিফাই করি এবং ফার্স্ট কাউন্সিলও ডাক পাই। দুখানা গভর্নমেন্ট কলেজ ছিল, কিন্তু বাড়ি থেকে আমার মায়ের এতটুকু ইচ্ছা ছিল না যে ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ুক। নিট এক্সামও অ্যাপিয়ার করলাম, কিন্তু নিটে খুব ভালো ফল হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে তখন আমার ঠিক তার আগের বছরই যখন আমি পড়াশোনা শুরু করি, আমার বাড়ির পাশে আমার জেঠুর ছেলে সে বছর যখন শেষ রাজ্যের মেডিকেল এন্ট্রান্স হলো, সে সেই বছর সকলভাবে উত্তীর্ণ হয়। তখন আমার উপর আরেকটু প্রেশার আসতে শুরু করে যে জেঠুর ছেলে পেয়েছে, তুই কেন পেলি না। কিন্তু আমি আমার মাকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে মা আমার ওই দিকে যাওয়ার ইচ্ছেই নেই, আমি ইঞ্জিনিয়ারিংটা নিয়ে থাকতে চাই, ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। আসলে মায়েরও দোষ নেই, দোষটা এখনকার দিনে ইঞ্জিনিয়ার যারা হচ্ছেন বা গভর্নমেন্ট কলেজ থেকেও যারা পড়াশোনা করছে তারা অ্যাকচুয়ালি সেই অনুযায়ী তাদের ক্যালিবার অনুযায়ী তারা হয়তো প্যাকেজ পাচ্ছে না বা এই জাতীয় ব্যাপার, যাই জন্য অনেক ইঞ্জিনিয়ারই হয়তো অন্য ফিল্ডে চলে যাচ্ছে। সেই দিকে একটা ভয় ছিল বাস্তবতাই, তাই জন্য পড়া হয়ে ওঠেনি। অরুণাভ, তোমার বক্তব্য থেকে একটা মারাত্মক তথ্য পেলাম আমরা। তুমি কিন্তু তোমার কেরিয়ার শুরুতেই, বিশেষ করে যখন পড়াশুনো করছো দ্বাদশ শ্রেণী বা তারপরে যেখানে আমরা কোন পথে যাব সেই চিন্তা ভাবনা করি, একটা হোপফুলি প্রচণ্ড টার্মোয়েলের মধ্যে গেছো। তোমার চাহিদা, মায়ের চাহিদা, অবশ্যই মায়ের ব্যাপারে আমরা শুনবো তোমার কাছ থেকে, কারণ মা বাবা এনারাই তো আমাদের প্রথম শিক্ষাগুরু এবং তাদের প্রভাব আমাদের জীবনে অবিস্মরণীয়। তো সেখান থেকে একটা জায়গা আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। বিশেষ করে অনেক ছাত্রছাত্রী আছে যারা মেডিকেল জয়েন্ট চেষ্টা করে, পায় না বা পায়, সেখান থেকে সরকারি চাকরি, দুটো আলাদা পথ। ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল লাইনে যাওয়ার থেকে সরকারি চাকরির প্রস্তুতি, সেটা WBCS হতে পারে, CGL হতে পারে, UPSC হতে পারে, যাই হোক, এটা একটা মারাত্মক টার্মোলের টাইম। তো এই যে ট্রানজিশনটা তুমি কিভাবে করলে? তো এটা খুব একটা সহজ বিষয় তো ছিলই না, খুব বেশি আলাপ আলোচনা হয়েছে, আমার মামা বুঝিয়েছেন এবং মাও বুঝিয়েছেন। শেষে আমার পিস্তুত দাদা ও আমাকে এক সাজেশন দিল যে তুই এক কাজ করতে পারিস, তুই এই মুহূর্তে কলেজে ভর্তি হয়ে পড়াশোনাটা শুরু কর, তুই সিভিল সার্ভিসেসের দিকে একবার টার্গেট করে দেখতে পারিস, তোর পড়াশোনা করার তো খুব ভালো ন্যাক আছে, চেষ্টা করলে হয়তো হয়ে যেতে পারে। ওই কথাটা আমার তখন কোথাও যেন কি একটু মনে হলো যে না এই সাজেশনটা অ্যাকসেপ্টেবল হতে পারে। তো সেই অনুযায়ী আমি বাড়িতে বললাম, বাড়িতে কারোরই মত ছিল না, আমার মা, ঠাকুমা, মামা কেউই চাইছিল না যে হ্যাঁ এত ভালো একটা ব্যাকগ্রাউন্ড থেকে কেন হঠাৎ করে আবার জেনারেল লাইনে পড়তে যাওয়া। তো কিছু করার নেই, আলটিমেটলি যখন নিজের ইচ্ছাটা ফুলফিল হয়নি বা এনি চান্স, তখন বাধ্যগতভাবেই কলেজে ভর্তি হওয়া। এবং আরেকটা কথা বললে কি স্যার, আমি কিন্তু কোনো সফিস্টিকেটেড অনার্স কোর্সে ভর্তি হইনি। একদমই, আমি এই কথাটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে কলেজ যখন তুমি পড়েছো তখন কি তুমি কোনো অনার্স ছিল বা তুমি কোনো পাস নরমালি পাস? আমি নরমাল স্যার জেনারেল কোর্সেই ভর্তি হয়েছিলাম, একদম পিওর জেনারেল কোর্সেই ভর্তি হয়েছিলাম এবং সাবজেক্টও ছিল স্যার আমার এনভায়রনমেন্ট, ইংলিশ আর জিওগ্রাফি। বাহ, এখানে অরুণাভ, তোমাকে একটি বিশেষ প্রশ্ন করব। তোমার বাড়ি মেদিনীপুর, আমিও মেদিনীপুরেরই। এখানে একটি বিশেষ মানে কি বলবো, প্রচলিত কথা আছে যে মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিশেষ করে মেদিনীপুরের ছেলেমেয়েরা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় তাহলে তো কোনো কথাই নয়, ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের পরেই তাদের চয়েস থাকে হচ্ছে শিক্ষকতা। হ্যাঁ, তো সেখানে তুমি শিক্ষকতার কথা না ভেবে
জেনারেল স্ট্রিমে ভর্তি হলে এবং সরকারি চাকরির প্রস্তুতি শুরু করলে। তুমি মনে হয় আমাদের এখানে ভর্তি হয়েছিলে স্যার, গ্র্যাজুয়েশন চলাকালীন চলাকালীন। সময়, ঠিক আছে? তো সেই প্রসঙ্গেও পরে আসবো, কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, মেদিনীপুর ছেলেমেয়েদের মধ্যে একটা ব্যাপার থাকে বা আমরা শুনে থাকি বা বলা হয়ে থাকে, মেদিনীপুরের ছেলেমেয়েরা মানেই টিচার হওয়ার চেষ্টা করে সবার আগে। তো এখানে তোমার টিচার না হয়ে বা সেই স্বপ্ন না দেখে সরকারি চাকরির অন্যান্য পথটা বেছে নেওয়ার কারণটা কি? প্রথমত স্যার বলি, এর পেছনে কিছুটা পারিপার্শ্বিক ব্যবস্থাপনারও একটা ভূমিকা ছিল, যার কেননা শেষ যখন এসএলএসটি মানে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল, তখন মনে হয় স্যার 2016 সাল লাস্ট। এত দীর্ঘ টাইম হয়ে গেছে, কোনো পরীক্ষা হয়নি, কোনো এক্সাম মানে ঠিকঠাক পরীক্ষার কোনো নোটিফিকেশনও বেরোচ্ছে না। তখন এই মুহূর্তে দাঁড়িয়ে তখন মনে হয় যে না, যে এক্সামটা রেগুলার হচ্ছে বা যেটা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারে আমার যে লক্ষ্যটা চলছে, তার মানে এখানে আমরা বলতে পারি নেগেটিভকে পজিটিভে নিয়ে যাওয়া, স্কুল সার্ভিস দীর্ঘদিন না হওয়াটাই তোমার মতো ছেলেকে ডিমোটিভেট করেছে স্কুল শিক্ষক হওয়ার জন্য, এবং তুমি সরকারি আমলা বা সরকারি চাকরিজীবী হওয়ার চেষ্টা করেছো, যেখানে অফিসার পদে থাকার চেষ্টা করেছো। তো সেক্ষেত্রে আমরা অরুণাবর মতো হয় যখন ভালো প্রশাসক বা অফিস স্টাফ আমরা পেতে চলেছি বা সরকার পেয়েছে, এটুকু আমরা বলতে পারি। তাই সব কিছু খারাপ হয় না স্যার, কি বলেন? কখনো কখনো কিছু নেগেটিভ জিনিস কিছু পজিটিভ জিনিস করে। তো যাই হোক, তো এটুকু বিশ্বাস করি ও যেভাবে তৈরি হয়েছে, ও যদি হয়তো শিক্ষকও হতো খুবই ভালো করতো, কারণ যে কোনো পথে সাকসেস পাওয়াটা নিজের জেদ এবং নিজের কি বলবো সর্বস্ব দিয়ে খেটে চলাটাই তাকে সেই সাকসেস এনে দেয় স্যার। এবার আমি এই প্রসঙ্গটাকে আমি একদমই এড়িয়ে যাচ্ছি বলতে এই কারণেই যে এই প্রসঙ্গটা চালাতে গেলে একদম, অনেকটাই। অনেকক্ষণ চলবে, প্রসঙ্গটা এমনই। আমি বলবো যে যেহেতু আমাদের সেশনটা একটু শর্টে করতে হবে, সময়েরও সমস্যা আছে, আমি বলবো যে যে সময়টা তুমি কলেজে পড়তে এবং সাথে সাথে যখন কম্পিটিটিভ ফিল্ডে তুমি এসছো, পড়াশোনা শুরু করেছো, তখন তোমার টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতে তুমি, যে কলেজের পড়াটাও চলছে, সাথে সাথে এদিককার পড়াশোনাটা চলছে। ভালো কোশ্চেন এটা, আপকামিং ছেলে মেয়েদের জন্য খুব প্রয়োজনীয়, কারণ বর্তমানে অনেক ছেলে মেয়ে কলেজে পড়ার সঙ্গে সঙ্গে, একদম। আমাদের সময় ছিল আমরা আগে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি কমপ্লিট করব, করে। তারপরে গিয়ে আমরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি। তো সেক্ষেত্রে ও একটু অ্যাডভান্স, ও কিন্তু ওই সময়ই অলরেডি সেটা শুরু এবং আমাদের করেছিল। প্রত্যেককে হতে হবে এবং advance, বর্তমানে কিন্তু আমরা বর্তমান প্রচুর প্রজন্মের ছেলে মেয়ে হতে হবে পাচ্ছি বা তারা advance। অলরেডি গ্র্যাজুয়েশনের সাথে সাথেই বা এইচএস এর পরে পরে শুরু করছে। তো কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে, তার থেকেও বড় কথা দীর্ঘদিন তাকে যে ওয়েট করতে হবে, এই ব্যাপারটা কিভাবে তুমি ট্যাকেল করছো, এটাই স্যারের প্রশ্ন মনে হয়। একদম। তো আমরা যখন প্রথমবার ভর্তি হলাম কলেজে, তখন সেই সময় কলেজে আমাদের নতুন সিবিসিএস প্যাটার্ন শুরু হলো, মানে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা আমাদের সময় থেকে শুরু হলো। তো টোটাল 3 বছরের 6খানা সেমিস্টার ছিল। তো প্রত্যেকটা সেমিস্টার হওয়ার মাঝে মাঝে অলমোস্ট 3 to 4 মান্থসের গ্যাপ থাকতো। ওই গ্যাপ পিরিয়ডটাতে এবং যেটুকু সিলেবাস অ্যালটমেন্ট থাকতো, সেই সিলেবাসটা ইজিলি কেউ চাইলে 1 মাস মধ্যে নোটস বা স্যারেদের পড়ানো থেকে কমপ্লিট করতে পারে। তো আমি যেখানে কলেজে পড়তাম, সেখানে প্রফেসরদের সাথেও কথা বলে গেছিলাম, স্যার আমি এইভাবে পড়াশোনা করছি, আমাকে একটু এই বিষয়ে হেল্প করবেন। আমার স্যারেরা যথেষ্ট হেল্পফুল ছিলেন, যথেষ্ট গাইড করেছেন, এবং প্রপার টাইমিং মানে যখন এক্সাম আসা শুরু হবে সেই সময় তার ঠিক আগে থেকে স্যারও জানেন, আমি যখন এক্সাম থাকতো তখন ঠিক তার 15 দিন বা 20 দিন আগে থেকে বাড়ি চলে যেতাম, যে যখন ওখানে আরও একটু বেশি করে যাতে কলেজের এক্সামের জন্য প্রিপেয়ার নেওয়া যায়। বাকি যে সময়টুকু আমি হাতে পেতাম, সেটা আমি কলেজের পড়ার পাশাপাশি কম্পিটিটিভের জন্য খুব ভালোভাবে পড়ে গেছি। যতটুকু মেটেরিয়াল বা যতটুকু গাইডেন্স স্যাররা প্রোভাইড করতেন, সে অনুযায়ী নিজেকে তৈরি করার চেষ্টা করেছি। এবং সবথেকে বড় কথা, আমি প্রচুর লিখে প্র্যাকটিস করতাম, যা যা প্রথম থেকেই পড়েছি, যাতে কখনো না ভুলে যেতে পারে জিনিসটা, খুবই যাতে ব্রেন কখনোই ওই জিনিসটাকে রিকালেক্ট করতে না সমস্যায় পড়ে। তাই জন্য খুব লিখে লিখে প্র্যাকটিস করতাম। স্যাররাও বলতেন বারবার যে লেখো, লিখে লিখে প্র্যাকটিস করো, কারণ ওই যে লেখা ও তোমার ব্রেনের মধ্যে আলটিমেটলি স্টোর হয়েই যায়। এবার আমি এখানে একটু বলি, ইন্টারাপ্ট করি, যে যারা নতুন আছে, যারা এখন পড়াশোনা করছে, এখনকার যারা পড়াশোনা করছে, তাদের একটু এই বিষয়টাকে একটু নজর দেওয়া উচিত বা একটু কান খুলে একটু শোনা উচিত, যে পড়ার সাথে সাথে যে লেখাটা কতটা জরুরি, লিখলে পরে কি হয়, যেটা নর্মালি ক্লাসে টিচাররা বলতে থাকে সব সময় যে লেখো লেখো, হাত চলতে চায় না, তাদের জন্য বিশেষ করে। এই সুযোগে আমরা একটা র্যাপিড ফায়ার করি ওর সঙ্গে।
আর 4-5টা প্রশ্নের উত্তর চাইব। অফলাইন অনলাইন? অফলাইন। অফলাইন। পিডিএফ না ক্লাসে বসে হাতে লেখা? হাতে লেখা। হাতে লেখা। টেক্সট বুক না রেডিমেড নোটস? টেক্সট বুক। স্টেটের চাকরি না সেন্ট্রালের চাকরি? সেন্ট্রালের চাকরি। তাহলে এখানে একটু বলি, তুমি কিন্তু WBCS 2023 মেন দিয়েছো, তো যদি সিলেক্টেড হও, একটু আটকে গিয়েছিল, তো থ্যাঙ্কস। আজকালকার ছেলেমেয়েরা স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্নের উত্তর দেয়, খুব ভালো লাগলো। কেন এটা, কেন যে তুমি জাস্ট এটা, আমি কিছুটা বেরিয়ে আসছি আমাদের র্যাপিড ফায়ার থেকে, যে কেন কেন WBCS পাওয়া একটা ছেলে, যে পাওয়া মানে পেতে চলেছে হয়তো, বা আশা করবো যদি 2023-এর মেন কোয়ালিফাই করো, ইন্টারভিউ যদি বা এখনও দূরস্থ, দেরি আছে, আর সিজিএল, দুটোর মধ্যে তুমি সিজিএলটাকে চুজ করতে চাইছো কেন? দেখুন শুধু স্যার, কি অর্থকরী কোনো কারণ? না, কখনোই সেটা নয়। অ্যাকচুয়ালি প্রথমত যে আমাদের এই মুহূর্তে যে অবস্থা রাজ্যের, যে একটা পরীক্ষা হয়ে গেল, তার একটা অলরেডি অলমোস্ট 1 বছর 1.5 বছর হতে চললো, যার নতুন এক্সামের এখন অবধি নোটিফিকেশানই আসেনি, অথবা সেটার রেজাল্টসের কোনো কোনো গন্ধ বাতাসই নেই। মানে একটা কিভাবে জিনিসপত্র, মানে পুরো পারিপার্শ্বিক ব্যবস্থাটা সে গুটিয়ে গেছে জিনিসটা, আর কেউ কোনো খবরই পাচ্ছে না। তাই এই রকম পরিস্থিতিতেই কিন্তু স্যার, আমি যখন ফার্স্ট টাইম, আপনিও জানেন, যখন আমি এখানে ভর্তি হয়েছিলাম, আমি কিন্তু WBCS ব্যাচেই ভর্তি হয়েছিলাম, এবং এই একটা বিভৎস সমস্যার মধ্যে পড়ে আমিও কিন্তু তারপরেই শিফট করেছিলাম যে না, আমাকে এবারে সেন্ট্রালের চাকরিগুলোর দিকে ভাবা উচিত। কারণ আমি কোশ্চেন দেখেছিলাম প্রথমে যে এটা কি আদৌ ট্যাকেল করা সম্ভব আমার দ্বারা, কিন্তু আমি যখন দেখলাম যে হ্যাঁ, যে অনুযায়ী পড়াশোনা করেছি সে অনুযায়ী ইজিলি ট্যাকেল করা সম্ভব, হ্যাঁ, আর একটু পরিশ্রম করতে হবে। এই তো একটা প্রথম কারণ স্যার। আর দ্বিতীয় কারণ, হ্যাঁ, এটা তো একটু বলবোই যে এইখান মানে স্টেটের যে চাকরিগুলো আছে, হ্যাঁ, তাতে অনেক সুযোগ সুবিধা আছে, বা অনেক ছুটি পাওয়া যায়, বা অনেক ইজিলি অ্যাক্সেসিবল সব কিছু। কিন্তু স্যার যেটা বললেন একটু আগে, যে অর্থকরী কারণ, হ্যাঁ, সেটা তো একটু আছেই। কারণ দেখো, জীবনে যদি সাকসেসফুল যে কেউ হয়, সে মানি ছাড়া কোনো অর্থের প্রয়োজন আছে, অর্থের অর্থ প্রয়োজন আছেই আছে। ম্যাটার করছে তো অবশ্যই। স্যার সেটাও একটা কারণ তো ডেফিনেটলি। এবার এর মধ্যে আমি বলি যে তুমি তো WBCS ব্যাচের ছিলে প্রথম থেকেই, তো WBCS ব্যাচের থেকে CGL এর জন্য বা SSCর জন্য, সেন্ট্রাল SSCর জন্য তোমার প্রত্যেকেই কি কখনো মনে হয়েছে যে WBCS এর জন্য যেটা আমি পড়েছি, এখানে আমার CGL এর জন্য আমাকে আলাদা করে পড়তে হচ্ছে বিশেষ কিছু, বা মানে আমাকে পুরো ওই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, WBCSটা আলাদা আর CGLটা সম্পূর্ণ আলাদা, এরকম ব্যাপার কি কিছু? স্যারের প্রশ্নের সঙ্গে আমি একটু যোগ করি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন স্যার করেছেন। এবং তুমি WBCS ব্যাচে ভর্তি হয়েছিলে, WBCS এর প্রিপারেশন থেকে, গ্রাসরুটের ব্যাপারটা পরে আসবো। এখানে একটা ব্যাপার যেটা এখন চলে, পার্টিকুলার সিজিএল, পার্টিকুলার রেল, পার্টিকুলার WBCS, সত্যি কি এর কোনো মূল্য আছে? নাকি যদি তোমার লক্ষ্য ঠিক থাকে এবং যদি ঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায়, একই সঙ্গে সবগুলোতে সফল হওয়ার জায়গা থাকে, তোমার মত? স্যার সত্যি কথা যদি বলতে হয়, কোনো আমরা একটা গাছ, যদি গাছের কথা ভাবি, গাছের রুটস যত স্ট্রং হয়, সে যত নিজের ভিতটা স্ট্রং করতে পারে, সে তত প্রতিকূল, যত প্রতিকূলই পরিবেশ হোক না কেন, সে ঠিক সোজাভাবে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে। সেই অনুযায়ী আমি যখন প্রথমবার স্যার ইনস্টিটিউটে মানে ভর্তি হলাম, তখন এখানকার যে ওয়ে অফ টিচিং প্রত্যেকটা টিচারের, অথবা যে ধরনের নোটস দেওয়া হতো, তাতে কোনো পার্টিকুলার এক্সামকে ক্ল্যারিফাই করে নোটস দেওয়া হতো না। সেটা সবসময় দেওয়া হতো এইভাবেই, যেন প্রত্যেকটা স্টুডেন্টের যে কোনো সাবজেক্টের খুব ভালো ক্ল্যারিফিকেশান আছে, সে যে কোনো স্ট্রিম থেকেই যে কেউ পড়ে আসুক না কেন, যেন ওভারঅল যে সাবজেক্ট প্যাটার্নগুলো প্রত্যেকটা পরীক্ষা কভার করছে, সেই সাবজেক্টগুলো সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি হয় প্রত্যেকের মধ্যে। মানে তুমি বলতে চাইছো যে গ্রাসরুট যেটা করছে, অ্যাকচুয়ালি গ্রাসরুট থেকে স্টুডেন্টদের খাটাচ্ছে, একদম তাই তো? তাই। মানে গ্রাসরুটের বেসটা কমপ্লিট করছে, হ্যাঁ, ফাউন্ডেশন যত স্ট্রং হবে স্যার, করছে, তত হ্যাঁ, তত নিজেকে আরো আপগ্রেড করা যাবে ইজিলি। এটাই হচ্ছে ব্যাপার। যে এবং আরেকটা কথা বলতে চাই স্যার, প্রিপারেশন সবসময় একটা স্ট্রেট ফরওয়ার্ড কোনো একটা খুব উঁচু জায়গায় কিন্তু আপনি টার্গেট করুন এবং ওইভাবেই এগিয়ে যান, এবং একই ফেজের মধ্যে দিয়ে যান। যখনই দেখছেন, এই যেমন স্যার আমি যদি একটা কথা বলি, আজ যদি বলি RRB NTPCর কথা,
অথবা এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস এর কথা বলি অথবা ডাব্লিউবিসিএস এর কথা বলি, মোর অর লেস স্যার অলমোস্ট সিমিলার সাবজেক্টস, সিমিলার টাইপ অফ এক্সাম, টাইপ অফ এক্সাম সিলেবাসটা প্রায় একদম শুধু কোশ্চেনের কম বেশি আছে। বা স্ট্যান্ডার্ডটা প্লাস মাইনাস করে একটু। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যদি আমি এবি কথাটা বাদ দিই, এবি মধ্যে একটা অপশনাল পেপার থাকে, আর সিডিতে তো স্যার ওই বাংলা ইংরেজি যতটুকু ওইটুকু ডেসক্রিপটিভ আছে, ওটা তো বাকি তাছাড়া তো সব পুরোপুরি সেম। same। এবারে আমি যদি ডাব্লিউবিসিএস এর জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার হই, তো আমার জিকেটাকে আর আলাদা করে পড়তেই হচ্ছে না। একদম। আর অন্যদিকে আমি যদি এসএসসি সিজিএল বা ম্যাথটা ওই পারি, ইংলিশটা পারি, ম্যাথ তাহলে ইংলিশ আর রিজনিংটাই খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিই, তো অটোমেটিক্যালি আমার প্রত্যেকটা সাবজেক্টই একদম অ্যাকুমুলেট হয়ে গেল। তো সেই অনুযায়ী তখন ওই লেভেলের আর যত সমস্ত এক্সামস আছে, সেই নিচু লেভেলের হোক বা উঁচু লেভেলের হোক, আমি ইজিলি ট্যাকেল করতে পারবো। পরীক্ষার হলে প্রেশারও কম থাকবে। এবার প্রেশারটা, পরীক্ষার হলের প্রেশারটা যখন বললে, তাহলে আমি আর একটা কথা জিজ্ঞেস করি যে পরীক্ষার হলের প্রেশারটা নেওয়াটা কিন্তু এখনকার সময়ে একটা, বিশেষ করে একটা যখন এই মাঝে একটা কোভিড পিরিয়ডের পরে যখন একটা অনলাইন সেশন চলে গেছে, অনলাইন জেনারেশন তৈরি হয়ে গেছে, তারপরে যখন যারা ফিজিক্যালি গিয়ে পরীক্ষা দিচ্ছে কোনো একটা সেন্টারে গিয়ে, তো সেই ক্ষেত্রে তুমিও দিয়েছো পরীক্ষা, তো তোমার পরীক্ষার আগে যে একটা জিনিস হয় না যে সিকনেস হয় বা যেটা আমাদের হেজিটেশন হয়, স্ট্রমাটা হয়, নার্ভাসনেস, পরীক্ষার যে নার্ভাসনেস, সেগুলো কাটানোর জন্য কি করতে? বেসিক্যালি ওটা স্যার এখনো হয় না যে এরকম না, পরীক্ষা হলে ঢুকলে ওইখানে ওই যে পরিবেশটা ওটা এমনই যে হ্যাঁ আপনাকে একটু হলেও ট্রমাটাইজ তো করবেই, কিন্তু নিজেকে কাম রাখার জন্য অনুলোম বিলোম বলে একটা প্রাণায়াম আমরা সবাই জানি, ওটা একটু করতে পারো, এটা আমি নিজে করতাম। আর একটা কথা, ইষ্টদেব যে আছেন, যিনি আছেন, ওনাকে স্মরণ করো, ওনার নাম নাও। আমি যদি আমার ঈশ্বরের কথা বলি, আমি ভগবান গণেশকে স্মরণ করতাম সব সময়, কারণ উনি আছেন তাই আমি আছি, আমরা সবাই আছি, সবাই শ্বাস নিচ্ছি। উনি যদি কৃপা করেন তো ডেফিনেটলি সব কিছুই সম্ভব, সে যতই প্রতিকূল পরিস্থিতি হোক না কেন আর যতই কষ্টসাধ্য হোক না কেন। এটা তো তুমি একটা দিক বললে আধ্যাত্মিক দিক, কিন্তু এর সাথে ওই পরীক্ষার হলে নার্ভাসনেস কাটানোর জন্য একটা মক ড্রিল কথা যেমন চলে, ঠিক একইভাবে মক টেস্টের গুরুত্ব কতটা, বা এই ব্যাপারে তুমি গ্রাসরুটের হেল্প কতটা পেয়েছো, সেটা একটু যদি তুমি বলো সবাই। সো বেসিক্যালি যে কোনো এক্সামই টার্গেট করে কেন, যে কোনো এক্সাম, সে ব্যাংকিংয়ের এক্সামস হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে, বা অল ওভার যে কোনো সেন্ট্রাল এক্সামসই হতে পারে কেন, মক টেস্টের গুরুত্ব অপরিসীম। আর এক্ষেত্রে ইনস্টিটিউটের অবদান কখনোই অস্বীকার করতে পারবো না, কারণ আমরা একটা জিনিস জানি স্যার, যে সবসময় আমাদের একটা চেষ্টা থাকে, মানে ছোটো থেকে আমাদের এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যে হ্যাঁ আগে সিলেবাসটা শেষ হোক তারপরেই মক টেস্ট দেবো। এই জিনিসটা কিন্তু খুবই বাজে, মানে অ্যাটলিস্ট কম্পিটিটিভ ফিল্ডে কিন্তু একদমই প্রযোজ্য না। সিলেবাস 40% 60% শেষ হয়েছে, মক টেস্ট দেওয়া শুরু করা উচিত প্রত্যেকেরই। মক টেস্ট যতই, হ্যাঁ জানি মক টেস্টের প্রথম মার্কস আসবে না, তা দেখে ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নেই। যেটা হচ্ছে না, যেটা ভুল হচ্ছে, সেই জিনিসটা আমি পার্টিকুলার টপিকটা পেয়ে যাবো স্যার অ্যাটলিস্ট মক টেস্ট থেকে, যে হ্যাঁ আমার এই জায়গাটা হচ্ছে না বা এই জায়গাটা সমস্যা আছে, আমি সেইটাকে ধরে ধরে আপডেট করব। বিশ্বাস করুন আমার কথা, আপনি প্রথম 20খানা মক দেবেন, আপনার স্কোর একটু ডাউন থাকবে। আপনি যদি রেগুলার নিজেকে আপডেট করতে থাকেন, আরও 20খানা দেবেন, স্কোর বাড়তে যখন আপনি 100খানা মক দিয়ে ফেলবেন না, দেখতে দেখবেন আপনার স্কোর হয়তো কখনো ছিল যে আমি সিজিএলের পার্সপেক্টিভে বলছি স্যার, যে 200 মার্কসের মধ্যে প্রথমে যদি কেউ 120 110 পান, 100খানা মক টেস্ট দেওয়ার পর আপনি যদি রেগুলার নিজেকে সত্যি আপডেট করে থাকেন, নিজের কাছে অনেস্ট হয়ে থাকেন, দেখবেন আপনার স্কোর 120 থেকে কখন 160 প্লাস হয়ে গেছে, আপনি নিজেও জানতে পারবেন না। এর মধ্যে স্যার সিরিয়াসলি মক টেস্টের গুরুত্ব সত্যি অপরিসীম স্যার। আপনিও জানেন, এটা আমরা বলি, তুমিও দেখেছো ক্লাসে যখন বলা হয় বা আমরা মকের ব্যাপারে স্টুডেন্টদেরকে বলি, অনেকেই কিন্তু এই জায়গাটা মানতে চায় না বা কন্টিনিউ করে না, এড়িয়ে যায়, ব্যাপারটাকে এড়িয়ে যায়। এবার অনেকক্ষণ ধরে আমরা একটা খটখটে আলোচনার মধ্যে আছি, আর অনেক কথা বলিও নিলাম। এটা বাদ দিয়ে আমরা এটা অন্য বিষয়ে ভাবি, যে চাকরি তুমি আগেও করেছো বা করতে, এবার যেদিন তুমি ফাইনাল সিজিএল এর যে রেজাল্টটা পাবলিশ হলো, ওয়েবসাইটে চেক করলে, নিজেই করেছো, যখন সেখানে তোমার রোল নম্বরটা দেখলে, তোমার ফিলিংসটা কি ছিল? এক্সাইটমেন্ট তো নরমালি একটা জব মোমেন্টারি, যে মোমেন্টে যে যে কোনো জব চাকরি যাই হোক ছিলাম, যে কোনো ক্ষেত্রে যে সাকসেসের পেছনে আমি ছুটছি, সেই সাকসেসটা আমি অ্যাচিভ করেছি, ফাইনালি আমার নাম লিস্টেড হয়েছে, সেই মুহূর্তে তোমার তোমার এক্সাইটমেন্ট বা ফিলিং যে কি রকম একটা সত্যি কথা বলতে কি ওই মুহূর্তটা ভাষায় প্রকাশ করা যায় না, মানে কেমন যেন মনে হয়েছিল এক মুহূর্তে দুনিয়া বেশ অন্ধকারাচ্ছন্ন ছিল, এক মুহূর্তে যেন আলোয় ভরে গেল সবকিছু। ঈশ্বরের একটা মানে
অকল্পনীয় কৃপাদৃষ্টি বলবো নাকি নিজের নিজের কষ্ট তো আছেই, কিন্তু ঈশ্বরের আশীর্বাদও ছিল এবং স্যারেদের অনেক সাপোর্ট ছিল, সেটা তো বলতেই হবে। আর স্যার আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে, যদি একদম নিজের সত্যিকারের ফিলিংসের কথা বলি, দুবার ব্যর্থতার পর না স্যার একটু তো ভয় ছিল নিজের মধ্যে, যে হ্যাঁ মনে হচ্ছিল যে হ্যাঁ হয়ে যাবে, ডেফিনেটলি হয়ে যাবে, কিন্তু তার মধ্যেও একটা আলাদা ভয় কাজ করছিল যে হ্যাঁ এবারে হয়ে যাও, মানে হবে না হবে না, যখন সত্যি হৃদয়ে অত্যাধিক কম্পমান ছিল যে সত্যি করে হবে না হবে না, যখন দেখলাম যে ফাইনালি মেরিট লিস্টে নাম আছে, সেই মুহূর্তে আর কিছু, অনেক রাত তখন প্রায় 1:30টার মধ্যে বেজে গেছিল, আমার মাকে অত রাতে জাগিয়ে বলেছি, মা জানো আমি না সিলেক্টেড হব। প্রথম খবরটা মাকে, তাই তো? মাকেই দিলাম ডেফিনেটলি। একদম। মাই জীবনের সব থেকে বড় ভূমিকা যদি কেউ পালন করে থাকেন আমার সাকসেসের পেছনে, মায়ের গুরুত্ব অপরিসীম। এখানে আরেকটা কথা একটু বলছি, মা যেমন আমার সাকসেসের পেছনে, আমার লাইফ ফোর্স যদি বলতে হয় সে আমার মা। আর স্পেসিফিক্যালি যখন লকডাউন পিরিয়ড চলছিল স্যার, ওই সময় যদি আমার কেউ অক্সিজেন মানে কন্টিনিউয়াসলি ওই পিরিয়ডটাতে যখন অনেক ডিপ্রেশনের মধ্যে দিয়েও যাচ্ছি, অনেকটা সেটব্যাকও এসছে লাইফে, কারণ সেই সময় স্যার ঠাকুমা মারা যান। ওই সময়কালে যে আমাকে কন্টিনিউয়াসলি অক্সিজেন জুগিয়েছে সে আমার বান্ধবী সঞ্চিতা, আমি তার নামটা একটু কোট করলাম, কারণ যথেষ্ট সাহায্য করেছে। আমার মা তো সবসময় ছিলেনই, ও আমার প্রিপারেশনে যথেষ্ট সাহায্য করেছে। দেখো, পাশে সবাই থাকতে পারে না, বিশেষ করে ব্যর্থতার পিরিয়ডটাতে যারা পাশে থাকে তাদেরকে অরুণাভর মতো করেই মনে করতে হয়, মনে রাখতে হয়। ঠিক তো স্যার? প্রশ্নটা আনতে চলেছিলাম, কারণ এই ফিল্ডে দীর্ঘদিন থাকার ক্ষেত্রে দেখেছি বা নিজেরাও একটা বয়স কাটিয়েছি, ভালো বন্ধু এবং বিশেষ বন্ধু আমাদের লাইফে সবারই এসেছে এবং থাকে। তো সেক্ষেত্রে আমরা ক্লাসে অনেকগুলো কথা বলি বা বলতাম, ওরা জানেও। সেক্ষেত্রে ও নিজেই প্রসঙ্গটা তুলল এবং মায়ের পরে ক্রেডিট দিয়েছে এক্ষেত্রে তার ডিমোটিভেটেড সময়ের ক্ষেত্রে বা খারাপ সময়ে পাশে থাকা এক বান্ধবী, হয়তো বা বিশেষ বান্ধবী। তো যাই হোক, এই এবং আজকে খুব ভালো লাগছে অরুণাভ বড় হয়েছে, যখন এসেছিল তখন তো সত্যিই কলেজে পড়তো। তো আজকে এই ওপেনভাবে সে আমাদের সামনে স্বীকার করলো কোনো এক বিশেষ বান্ধবী তাকে বিশেষভাবে সহায়তা করেছে, পাশে দাঁড়িয়েছে। আমরাও আমাদের সন্তান বা আমাদের ছাত্র অরুণাভর পক্ষ থেকে সঞ্চিতাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আশীর্বাদ করব, ভালো থেকো, এইভাবেই পাশে থেকো অরুণাভর, এবং তুমিও জীবনে অনেক অনেক উন্নতি করো, এটাই চাইবো। তো যাই হোক, খুব তার মানে এখান থেকে আরেকটা জিনিস, ভালো এবং প্রকৃত বন্ধু বা বান্ধবীর প্রয়োজন কিন্তু আছে। এই নয় প্রেম করলেই পড়াশোনা নষ্ট হয়, এটা কিন্তু বলবো না। প্রেম যদি তোমাকে মোটিভেট করে, প্রেম যদি তোমাকে চাকরি পেতে সাফল্য পেতে সাহায্য করে, তাহলে সে প্রেম অতি প্রয়োজনীয়, অবশ্যই করবে। জীবনে সব কিছুরই প্রয়োজনীয়তা আছে, কিন্তু কখন কোনটা করব, কতটা করব, সেটাই হচ্ছে সব থেকে মানে সেই ম্যানেজমেন্টটাই হচ্ছে আমাদের স্কিল। সেটা যারা আমরা করে উঠতে পারি, যারা করে উঠতে পারে, তারাই কিন্তু আলটিমেটলি সাফল্যের মুখ দেখে। তো যাই হোক, এখানে একটা প্রসঙ্গ বলি, ও মায়ের প্রসঙ্গ তুলেছে। মা তো অবশ্যই, এবং আমি নিজের পার্সোনাল অভিজ্ঞতা গ্রাসরুট এডুকেশনের টিচার হিসেবে, ওর মা কিন্তু রেগুলারলি আমাদের সঙ্গে যোগাযোগ রাখতো। ও ক্লাসে, আমাদের একটা প্রথা ছিল ক্লাসে না এলে ফোন করা বা চিঠি লেখার ব্যাপারটা। তো সেক্ষেত্রে আমরা গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে অরুণাভর মাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন এবং আমাদের কৃতজ্ঞতা জানাই। যেভাবে ছেলের জন্য উনি প্রাণপাত করে সারাক্ষণ, সব মাই করেন, কিন্তু যেভাবে প্রত্যেকটা মুহূর্ত খোঁজ রেখেছেন, সো ওর সাকসেসে সত্যিই ম্যাডামকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনার ছেলের সাকসেসের জন্য। তো আপনি ছিলেন বলেই হয়তো আজ অরুণাভ এই জায়গায়, এবং আশা করব অরুণাভ আরও আরও কাঙ্ক্ষিত সাকসেসগুলো পেয়ে যাবে। তো যাই হোক, এর মাঝে প্রেম গেল, যেটা খুব প্রয়োজনীয় বললাম। বিক্রম স্যার তো খুব মজা করে সেশন হচ্ছে, আমি একটু গল্পের সেশন যেভাবে আমরা ওকে প্রশ্ন করলাম, আমার এই অভিজ্ঞতাটা আছে। আমি বিকিরণ স্যারকে অবশ্যই, এখানে জুনিয়র সিনিয়র ব্যাপার নেই, কিন্তু খুব বেশি দিন হয়তো এই ফিল্ডে আমাদের সঙ্গে যুক্ত হয়নি, কিছুদিন, কিন্তু অলরেডি উনি গ্রাসরুট এডুকেশনে জয়েন করার পরে মাঝে মাঝেই খবর পান আমাদের কাছ থেকে বা ছাত্রছাত্রীদের কাছ থেকে, স্যার আমার এই চাকরিটা হয়ে গেছে, স্যার আমি সিজিএল পেয়েছি, স্যার আমি রেলে পেয়েছি বা কোনো একটা। তো ছাত্র তো তার অভিজ্ঞতা শোনালো, আমার মনে হয় আমি বিক্রম স্যারের কাছে শুনতে চাইবো, অরুণাভ ভাই এইরকম কোনো ছাত্রছাত্রী যখন এসে বা ফোনে জানায়, স্যার আই হ্যাভ বিন সিলেক্টেড, আমি সিলেক্টেড হয়েছি, তো স্যার
তখন আপনার অভিজ্ঞতাটা কি বা কি ফিলিংস হয় সেটা একটু জেনে নিতে চাইব, কারণ এটাও খুব প্রয়োজনীয়, এটা আমাদের শিক্ষকদের জন্য খুব প্রয়োজনীয়। অ্যাজ এ টিচার হিসেবে তো আমরা গ্রাসরুটে যতটা পড়াই তার বাইরে তো আমাদের স্টুডেন্টদের সাথে একটা আলাদা সম্পর্ক আছে। এবার ভাই বোন বলুন বা ছাত্রছাত্রীর থেকে বড় কথা, নিজের ছেলে মেয়ে আমি বলতে পারছি না কারণ আমার নিজ ছেলে মেয়ে নেই, আমি গল্প কিন্তু ভাই বোনের মতো তো প্রত্যেকেই, এবং সন্তান তুল্য, সত্যি কথা বলতে সন্তান তুল্যই। একদম। যতই আমি না বলি যে নিজের ছেলে মেয়ে নেই জন্য ছেলে মেয়ে বলতে পারছি না, একদম, একদম। কিন্তু আলটিমেটলি তো অ্যাজ এ ফাদার ফিগার টিচার হিসেবে তো প্রত্যেকেরই আমাদের একটা ইয়ে রয়েছে। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে যখন একজন স্টুডেন্ট ফোন করে জানায় বা এসে দেখা করে যা বা খবর পাই যে হ্যাঁ অমুক ছেলেটা বা অমুক মেয়েটা চাকরিটা পেয়েছে, তখন এটা ও যেমন বললো যে ওই যে এক মুহূর্তের জন্য পৃথিবী অন্ধকার, এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে গেছিলো, আমাদের ক্ষেত্রে ধরুন যে ওরকমভাবে ব্যাপারটা ঠিক হয় না। মানে আপনি ধরুন আপনি সেই ভাবুন feelings টা ঠিক বোঝানো feelings যায় না। এটার যে মানে এই ফিলিংসটা এক্সপ্লেন করার মতো ফিলিংস নয়। আপনি একটা ভালো কিছু খাবার খেয়ে যেমন আপনার ভালো লাগে, ঠিক সেই রকম একদম, ব্যাপারটা। মানে যেটা বলা যায় না, এখানে বলি একটু, যখন প্রথম একসঙ্গে প্রায় 24 জন ছেলে মেয়ে আমাদের ডাব্লিউবিপি প্রায়, তারা কি টুকটাক একটা দুটো করে সাকসেস ছিল সেটাই। সত্যি কথা আজকে আমি স্বীকার করছি, আমার ছাত্রছাত্রীরা হয়তো জানে আমি বাচ্চা ছেলের মতো লম্ফজম্প করেছি, কান্নাকাটি করেছি আনন্দে। সেটা রাহুল জানে, তখন অভিনন্দন স্যার আমাদের সাথে ছিলেন, অভিনন্দন স্যার জানেন এক একটা খবর, এবং একসঙ্গে অনেকগুলো সাকসেস, সবে গ্রাসরুট এডুকেশন সবে 2-3 বছর হয়েছে, তো একসঙ্গে অনেকগুলো সাকসেসের খবর রীতিমতো আমাদেরকে কাঁদিয়ে দিয়েছিল এবং বাচ্চা ছেলে করে দিয়েছিল। তাই সত্যি কথা বলতে সত্যি তোমরা যেমন সাকসেস পেলে যে আনন্দটা, সেটা সত্যি কথা এক্সপ্রেস করা খুব চাপ। একইভাবে বিশ্বাস করবে কি না জানি না, যেহেতু প্রফেশনাল একটা ব্যাপার আছে, বাট ছাত্রছাত্রীদের সাকসেসের খবর অন্য একটা অনির্বচনীয় আনন্দ দেয় আমাদেরকে, শিক্ষকদেরকে, এবং আমরা কিন্তু সেটার জন্যই দিনের শেষে ওয়েট করে থাকি। যত বেশি সাকসেস তত বেশি আমাদের আনন্দ, তত বেশি চোখের জল, যেটাকে আমরা বলি আনন্দশ্রু। তো যাই হোক, নেক্সট। নেক্সট বলতে গেলে তো স্যার অনেক কিছুই বলতে হয় এখন। তো আমি যেটা বলতে চাইছি যে এই সব তো ধরুন যে এই জবের ব্যাপারটা তো আছেই, সাথে সাথে তোমার মনে আছে ফার্স্ট ডে গ্রাসরুট এডুকেশনে কবে এসেছিলে বা কীরকমভাবে এসেছিলে? বা গ্রাসরুট এডুকেশনের এমন একটা মোমেন্ট, এমন একটা দিন যেটা তোমার লাইফ টাইম মেমোরি হয়ে থাকে না, যে একটা দিন রয়েছে যে এই দিনটা আমার জীবনে যতই যা হয়ে যাক এই দিনটা আমি ভুলতে পারবো না, এরকম কিছু মোমেন্ট। এবার অনেক ক্ষেত্রে হবে যে একটা মোমেন্ট নয়, বেশ কিছু মোমেন্টের মধ্যে থেকে ওকে বাঁচতে হবে, এটা ওর উপরে ওটা চাপ দিয়ে দেওয়া। প্রথমত আমি যখন এসেছিলাম তখন স্যার আপনি জানেন আমাদের ডাব্লিউবিসিএস 1 এবং কম্বাইন ব্যাচের মনে হয় প্রথম বিশ্বজিৎ দাস, নাম নিলাম স্যার, বিশ্বজিৎ দা, যে অলরেডি আরআরবি এনটিপিসি 2019-এ সিলেক্টেড অ্যাজ সিসিটিসি, বাঁকুড়াতে পোস্টিং এখন, ওর হাত ধরেই আমি অ্যাকচুয়ালি এসেছিলাম, প্রথম ইনস্টিটিউশনই আসি বিশ্বজিৎদের হাত ধরে। এবং আজ এটা জিনিস যদি বিশ্বজিৎ দেখো তাহলে তুমি নিজেও যথেষ্ট খুশি হবে। অবশ্যই বিশ্বজিৎ দেখবে, বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ দা সত্যিকারে ওই সময়কালে সবাই যে কজন ছিল তারা খুব চাইতো যে বিশ্বজিৎ দা আজও বলে যে তুই তোর জায়গায় এখনো পৌঁছাসনি, তুই ঠিক পৌঁছাবি। তো বিশ্বজিৎ দা তুমি দেখো, তার আমার মনে হয় তোমার আজকে খানিকটা হলো বুকের ভার তো লাঘব হয়েছেই। আর সত্যি কথা বলতে কি স্যার যে বললেন যে এমন কোনো মুভমেন্ট আছে যেটা তোমাকে খুব বেশি অনুপ্রাণিত করেছিল বা প্রভাবিত করেছিল, হ্যাঁ স্যার আমি ডেফিনেটলি বলবো। সেটা হচ্ছে যখন সেকেন্ড টাইম মক টেস্ট দেই, আর মক টেস্টের যখন রেজাল্ট শিট চেক করা থাকতে স্যার প্রধান নোটিস, ওইখানে না প্রথম বেশ কয়েকবার দেখলাম যে সালাম দা, আব্দুল সালাম বলে একজন দাদা ছিল, যে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ স্কুলসের স্কুল পরিদর্শক, দার্জিলিংয়ে পোস্টিং। ও আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট এবং খুব খাটিয়ে এই মুহূর্তে এসআই অফ স্কুলস হিসেবে পোস্টেড দার্জিলিংয়ে। ওকে কন্টিনিউয়াসলি যখন দেখতাম যে প্রত্যেক সপ্তাহে বা যখনই মক টেস্ট হতো, ওর লিডার বলে ওর নাম অলওয়েজ 1 2 3 এর মধ্যে থাকতো, অলওয়েজ। ওটা দেখি নিজের মধ্যে খুব রাগও হতো, আর খুব বেশি নিজেকে কি বলবো একটা যে দোষ দেওয়া মনে হতো যে আমি কি করছি, আমি কেন পারছি না, ওই সববারে ফার্স্ট হচ্ছে আমি কেন পারছি না। তখন একদিন সালামদার সাথেই কথা হয়েছিল, সালামদা বলছিল দেখ ভাই তোর মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, কিন্তু
একটু একটু টাইম দে নিজেকে, একটু টাইম দে। আমিও একদিন হতে পারিনি, ডেফিনেটলি যাবি নিজের জায়গাতে। তো ওইটা তো একটা লাইফ চেঞ্জিং অ্যাডভাইস তো ছিলই বটে। আর ডেফিনেটলি আমি আরেকটা কথা বলবো, যেদিন প্রথম ক্লাসে আসি না, আমাদের প্রথম ক্লাসটাই ছিল দেবজ্যোতি স্যারের। স্যার বায়োলজি নিতেন আমাদের। ক্লাসে স্যার রেসপন্স করা দেখে এত বেশি খুশি হয়েছিলেন যে বলেছিলেন যে সিলেকশন তো হবেই, তবে হ্যাঁ কত দেরি লাগবে জানি না, বাট সিলেকশন হবে। তো স্যার দেবজ্যোতি স্যারকে অসংখ্য ধন্যবাদ প্রথম দিনই সাকসেসটা চিনে যাওয়ার জন্য। সাকসেস সাথে সাথে ওনার মোটিভেশন, ওনার ক্লাস সাকসেসের যে বীজ বপন করে দিয়েছিল ব্যাচের মধ্যে, বিশেষত অরুণাবর মধ্যে, এর জন্য গ্রাসরুট এডুকেশনের তরফ থেকে অভিনন্দন স্যার, এই দেবজ্যোতি স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং অভিনন্দন স্যারের নামটা এলো এই কারণে, এই মকের ব্যাপার রাহুল স্যার এবং অভিনন্দন স্যার যেভাবে এবং আরেকজন করতেন, সেই জন্য ম্যাথের যদি স্যারের কথা বলি, যে আমি যে স্যারের কথা সবসময় নিজেকে মনে করি, কারণ সুশান্ত স্যার, উনি না থাকলে সুশান্ত মুখার্জি ম্যাথ এত এত ভালো হতোই না, কারণ ওনার কনসেপ্ট ক্ল্যারিফিকেশন জাস্ট অন্য লেভেল। মানে এখানে আবার একটা র্যাপিড ফায়ার চট করে, শর্টকাট অর কনসেপ্ট। কনসেপ্ট ডেফিনেটলি। তার মানে তুমি যদি শর্টকাট নাও জানো, ডেসক্রিপটিভ জানলে বা কনসেপ্ট নিজেই জানলে shortcut তৈরি করবো, স্যার। নিজেই, ইয়েস, শর্টকাটের প্রয়োজনীয়তা আছে, অস্বীকার করতে পারি না, বাট ডেসক্রিপটিভ বা ডিটেলটা জানা খুব দরকার। একদম। ম্যাথ ইংলিশ জিআর ক্ষেত্রে তো অবশ্যই, সাথে অন্যান্য সব সাবজেক্টেই। এবং স্যার আরেকটা কথা, ওয়েস্ট বেঙ্গলে এরকম কিছু পরীক্ষা আছে, যেমন হচ্ছে স্যার ডাব্লিউবিপিএসসি মিসেলিনিয়াস, বা মোস্ট প্রবাবলি স্যার আমাদের যে এসআই এক্সাম, ডাব্লিউবিপি এসআই এর যে মেন্স এক্সাম, ওতে মনে হয় ডেসক্রিপটিভ অঙ্ক করতে হয়। একদম 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 একদম। তো ডেসক্রিপটিভটাও জেনে রাখা খুব বেশি ইম্পর্টেন্ট। আর ডেসক্রিপটিভ আপনি যদি জানেন, আপনার কনসেপ্টের প্রতি যত বেশি দখল থাকবে, তত বেশি আপনার ম্যাথসের স্কোরও বাড়বে, আর আপনার কনফিডেন্সটাই আলাদা থাকবে যে হ্যাঁ আমি যতই আউট অফ দ্য বক্স কোশ্চেন আসুক, আপনি ট্যাকেল করতে পারবেন ইজিলি। আর যদি শর্টকাটের উপর ভরসা করে যান, তাহলে তোমারই মুখে শোনা এক ঘটনা থেকে প্রশ্ন করি। একটা সময় ইনস্টিটিউট চালাতে গিয়ে তোমার কাছ থেকে রিপোর্ট পাওয়া ইনিশিয়ালি, পরে আবার তোমার সাকসেসের পরে যে গল্প শুনি, দুটোর মধ্যে একটা ক্লাস আছে, ক্লাসটা বলি। বিশেষ কোনো ক্লাস বা বিশেষ কিছু যেটা প্রথমে তোমার কাছে বিরক্তিকর ছিল, ভবিষ্যতে সেটাই তোমার পাথে হয়েছে বা সেটা মনে হয়েছে অনেক অনেক বেশি প্রয়োজনীয়? ডেফিনেটলি বলবো, শ্রদ্ধেয় স্যার আমাদের পুষ্পেন্দু স্যার, পুষ্পেন্দু নস্কর স্যার, হিস্ট্রি পড়া। উনি হিস্ট্রি পড়াতেন। ওনার ওয়ে অফ ডেলিভার, আর মানে উনি যেভাবে বলতেন, আর ওনার এত কোয়ালিটি কন্টেন্ট, মানে ওই এক সময় মানে উনি যখন বলা শুরু করতেন উনি থামতেনই না, আমরা হাঁপিয়ে যেতাম লিটার, মানে মানসিক দিক দিয়ে কখনো কখনো ঘুমও চলে আসতো, আমি অস্বীকার করছি না। ওইখানে কর্নারের সিটটাতে বসতাম, তো ঠিক এসির নিচে এত লিখতে লিখতে এবং অনেক সময় ক্লাস ছেড়ে পালিয়ে যাওয়ারও চেষ্টা হ্যাঁ, করতে, আর যদি হচ্ছে না। ম্যানেজ করা যেত, বাট সেটা পারোনি। হ্যাঁ, আর হচ্ছে না। কিন্তু হ্যাঁ, সত্যি কথা বলবো, ওই দিনের ওই যে ফাউন্ডেশন, যে লেখা, ওই গতানুগতিক লিখে 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 মুখস্থ করা, এবং তারপরে আর সত্যি কথা বলতে স্যার সেই অর্থে মানে হিস্ট্রি এটাই বই হয়তো হয়তো ডাব্লিউবিসিএস প্রিলিমস একবার 6 মার্কসের জন্য না পাওয়া, একদম স্যার। বা পরবর্তীকালে 2023-এ পাস করা এবং মেন দেওয়া, তুমি এখনো অবধি জানি না কি হবে, কনফিডেন্ট যে পেলেও পেতে পারো, তাহলে তার পেছনে কিন্তু পুষ্পেন্দু নস্কর স্যারের ওই হিস্ট্রির ওয়ে অফ টিচিং একদম। বা হিস্ট্রি পড়ানো, সাথে অন্যান্য পুরো সিস্টেম, সেটা আমি আমার মুখে কিছুই বলবো না, সেটা হয়তো তোমার কাজে লেগেছে। ধন্যবাদ পুষ্পেন্দু নস্কর স্যারকে, আমাদের আন্তরিক ভালোবাসা স্যার, এবং আমার প্রণাম নেবেন। প্রণাম। উনি সত্যি যেভাবে ছাত্রছাত্রীদেরকে গাইড করেছেন গ্রাসরুট এডুকেশনে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবার মানে সফল তুমি যে সাফল্যটা এসছে, এর পিছনে তোমার সাফল্যের মূল যে কিটা, সেটা তো তুমি নিজে, এটা অস্বীকার করার জায়গা নেই। মানে মূল চাবিকাঠিটা তুমি। তারপরে যে আরো পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো, যেগুলো তোমাকে যে তোমার ব্যর্থতার মুহূর্তগুলোতে তোমাকে সামলাতে সাহায্য করেছে বা মোটিভেট করেছে, যেভাবে যে সময়গুলোতে কিছু কিছু ফ্যাক্টর কাজ করে, তো এইগুলো বিষয়ে তোমার ক্ষেত্রে কি কি বিষয়ে কাজ করেছে, যেগুলো তোমাকে সাহায্য করেছে, যে সময়টা তুমি সাফল্য পাওনি, সেই সময় সেই পিরিয়ডটা কাটিয়ে ওঠার সময়, ব্যর্থতার মানে ক্লিয়ার বলতে গেলে যে ব্যর্থতার সময়টাতে তুমি নিজেকে মোটিভেট করতে কি করে ওই পিরিয়ডটাতে? প্রথমত স্যার, লকডাউন পিরিয়ড যখন এলো, তার আগে তো আমার প্রতি তেমন একটা, আমি তখন একদম আনকরা নতুন, স্যারেদেরও তেমন একটা এক্সপেকটেশন ছিল কিনা জানি না।
ডেফিনেটলি না থাকারই কথা, কারণ নতুন একজন স্টুডেন্টের কাছ থেকে আর কী বা এক্সপেকটেশন থাকতে পারে। আমার মায়েরও তেমন ছিল না, তো সে তখন তো নতুন পড়ছি, তখন অত কিছু চিন্তা ভাবনাও নেই, খালি একটাই কথা, যতটুকু পড়ানো হচ্ছে বা যতটুকু জানছি পুরোটাই গ্র্যাস্প করবো, ব্যাস ওইটুকুই, আর কোনো চিন্তা নেই। তো আস্তে যখন স্যার ওই লকডাউনের পিরিয়ডটা এলো, তখন তো বাড়ি গেলাম, তখন আমরা প্রত্যেকেই তখন জিডিএস হিসেবে ডিপার্টমেন্টের পোস্টে জয়েন করি প্রত্যেকেই, আমাদের মধ্যে অনেকেই আছে। সেই মুহূর্তে আমাদের অত টেকনিক্যালি আমরা অতটা সাউন্ড হ্যাঁ, ছিলাম না, পুষ্পেন একদম বাবু, তাই স্যার। শঙ্কর স্যার, রাহুল স্যার, এনারা অভিনন্দন সবাই কিন্তু স্যার। অনলাইনে আমরা ক্লাস দিয়ে গেছি, কিন্তু বা ক্লাস তোমরা করেছো। হ্যাঁ। আর যদিও বা সেই মুহূর্তে আমরা হঠাৎ করে হওয়া টেকনিক্যাল সাপোর্ট ছিল না, জানতাম না, বাড়িতে বসেই গুগল মিটের মাধ্যমে যেভাবে যতটা ক্লাস চালানো যায় কিন্তু আমরা কন্টিনিউ করেছি, এবং তোমরা সেটা করেছি স্যার। ইউজ করেছো একদম একদম। তো ওই ক্ষেত্রে তখন যখন আমরা ইন্ডিয়া পোস্টে ঢুকি অ্যাজ জিডিএস হিসেবে স্যার, ওইখানে 1 বছর কাজ করার পরে ও আমি কিন্তু তখন সকাল 8:30টায় যেতাম অফিসে, আর বাড়ি ফিরতে যেতে ওই 2-3টে হয়ে যেত। তো আমার নিজে থেকেই এক তো ওই যে টার্গেট বলছিলাম একটা কথা, যে হ্যাঁ ওইটা পেতে হবে, তো পেতেই হবে, তার জন্য পড়াশোনা করতেই হবে, সে যাই হয়ে যাক। আমাদেরই সমসাময়িক একটা তখন একজন দাদা, সেও জিডিএসে কাজ করতো, সে জিডিএস থেকে প্রথমে সে সিজিএল দিল, সে সিজিএল দিয়ে প্রথমে পিএতে পোস্টিং পায়, পিএ হয় প্রথমে, তারপরে ওকে দেখি আমরাও ইন্সপায়ার হই, আমাদের বেশ কজন ছিল ওই গ্রুপের তখন, যে হ্যাঁ ও যদি যেতে পারে এখান থেকে ওইখানে, তাহলে আমরাও পারবো না কেন। ও তো একটা ডেফিনেটলি স্যার 2022-এ প্রথম যখন আমি সিজিএল মেন্সের জন্য অ্যাপিয়ার হই, 6 নাম্বারের জন্য আমার সিলেকশন হয়নি, 325 ছিল, কিন্তু কম্পিউটার তখন প্রথম অ্যাড হয়, 6 নাম্বারের জন্য হয়নি। তখন বিভৎসভাবে ভেঙে পড়েছিলাম তো বটেই। তখন একটু আগে নাম নিলাম, সঞ্চিতা, মা, আমার বাকি সমস্ত স্যারেরা প্রত্যেকেই মোটিভেট করেছেন যে ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হবে কীভাবে, এবং ঘুরে দাঁড়িয়েছি। 2023-এ যখন আবার মেন্সের জন্য অ্যাপিয়ার করলাম, তখন সেকশন 1-এ 3খানা কোশ্চেনের জন্য পুরো পেপারটাই বাজে যায়, তাও হেরে যায়নি, কারণ একটাই মনের মধ্যে একটাই চলছিল যে ও পেয়েছে, ওই দাদা পেয়েছে, তাহলে আমরা কেন পাবো না। আবারও পড়ি, আবারও মা বলেন, আমার সত্যিকারে অনেক অনেক রাত, আমি একটু বাড়িয়ে বলছি না, অনেক অনেক রাত এমন গেছে যখন সত্যিকারে মানে বিনিদ্র রাত বলে স্যার, ওই রকম ভাবে চলে গেছে। তো ওইভাবে আমার মা দেখেছেন জার্নিটা অ্যাকচুয়ালি, যে কি কি ছিল, মানে কিভাবে কিভাবে গেছি। তো কনস্ট্যান্টলি সাপোর্ট করে গেছেন যে হ্যাঁ তুই পারবি এবং ডেফিনেটলি পারবি। তারপর তো স্যার 2024-এ আলটিমেটলি তো আজকে 2024-এর যে আলটিমেট যে ফর্ম, যে জায়গাটা তুমি পৌঁছেছো, যে স্ট্যান্ডার্ডে তুমি পৌঁছেছো, এর পিছনে ওই প্রথমেই বলে নিলাম যে তুমি কি, তুমি সব, লড়াইটা তোমার, খাটনি তোমার, সবই তোমার। তারপরে ওই আমরা বলে না যে ওই যে কি বলে, নেপোয় মানে দই না, ওরকম একটা কি একটা প্রবাদ আছে না, কিছুটা প্রচার নিয়ে কিছুটা নেওয়া, কিছুটা প্রচারের আলো কেড়ে নেওয়া, তাই তো? আমরা আলো প্রচারের আলোতে আমরাও নিজেদেরকে আমি আমি বলবো আপনাকে, প্রচারের আলো নয়, হয়তো এটা যেহেতু আমরা প্রেজেন্ট আছি, কেউ হয়তো ভাবতে পারে প্রচার, বাট আমাদেরকে বিচার করা, মানে ওটাকে কি বলে, আত্মপর্যালোচনা, সত্যি কি আমাদের ওয়ে অফ টিচিং বা আমাদের সিস্টেম ছাত্রছাত্রীকে হেল্প করতে পারছে প্রপারলি। তো সেক্ষেত্রে ব্যর্থ স্টুডেন্ট হতে পারে, সাকসেসফুল স্টুডেন্ট হতে পারে, যেই হোক, তাদের মতটা কিন্তু আমাদের কাছে খুব খুব গুরুত্বপূর্ণ। আপনি মনে হয় সেটাই বলতে চাইছেন, তাই তো? একদম, একদম, সেটাই প্রশ্নটা আপনি কমপ্লিট করে দিন। যে এই সাকসেসের পিছনে তোমার কি মনে হয় যে গ্রাসরুট এডুকেশনের অবদানটা কতটুকু? এডুকেশনাল সেক্টর তো আছেই, সাথে সাথে পারিপার্শ্বিক ক্ষেত্র, মোটিভেশনাল বলো বা যে সমস্ত এই ফিল্ডে যা হয়, এবার এই ফিল্ডটাতে তোমার এই সাকসেসের পিছনে গ্রাসরুট কতটা তোমাকে সাহায্য করেছে? ডেফিনেটলি ইনস্টিটিউটের অবদান তো কখনোই ভোলার নয়, কারণ আসলে শুরুটা যদি কারোর একদম পাকাপোক্তভাবে হয় না স্যার, তো উপরের দিকে উঠতে সমস্যা হয় না। শুরুটাই যখন সত্যি কথা বলতে কি, রাহুল স্যার আর নিলয় স্যারের হাত ধরে যখন হয়েছিল, তখন নিজে জানতাম না কি করতে হবে কি পারবো না, কিন্তু এতটুকু জিনিস জানতাম যে হ্যাঁ কিছু শিখে যাবো ডেফিনেটলি। সফল হবো কি হবো না সেটা তো আমার হাতে নেই, পরিশ্রম করার হাতে ছিল। ওই পরিশ্রম করার শক্তি বা স্যার প্রথম দিনই ক্লাসে বলেছিলেন যে ডাব্লিউবিসিএস যখন টার্গেট করেছো তখন লম্বা রেসের ঘোড়া হতে হবে। তো একবার হলো না, দুবার হলো না, তিনবার হলো না, কিন্তু পরিশ্রম করা কখনোই ছাড়িনি। পরিশ্রম তো করতেই হবে, কারণ ওটা পেতেই হবে। ওই জিনিসটা প্রথম দিনই স্যার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন, সেই জিনিসটা আজও মাথার মধ্যে রয়ে গেছে। আমি চাই আমার প্রত্যেকের মধ্যেই এই জিনিসটা, যারা এখন বর্তমানে পড়ছো তাদের মধ্যেও যেন এই কথাটাই পাথেয় হয়ে দাঁড়ায় যে একবার হলো না, দুবার হলো না, পরিশ্রম করা কেউ ছাড়ো না, কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না। তুমি আজ না হোক, কাল না হোক,
ঠিক সিলেকশন পেয়েই যাবে তুমি যদি লেগে থাকো কন্টিনিউয়াসলি। আমরা আমাদের মোটামুটি সেশনটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, গল্প করতে থাকলে গোটা গল্প চলতেই থাকবে, এই গল্পের শেষ হবে না। আমি তার আগে একটা জাস্ট মজার এটা বলি যে অনেকে হয় না যে নস্টালজিয়া থাকে ছেড়ে যাওয়ার পরে যে জিনিসটা হয়, তো তোমার মনে হয় যে যদি কোনোদিনও তুমি আবার প্রথম থেকে শুরু করতে আপনি পারতে, নস্টালজিয়াতে ফিরে নিয়ে যেতে চাইছেন। একবার একটু জিয়ে দেখি যে প্রথম থেকে তুমি যদি আবার শুরু করতে পারতে, তাহলে গ্রাসরুট এডুকেশনে তুমি কি মনে হয় যে কোন জিনিসটা তুমি চাইতে যে এই জিনিসটা আমার করা হয়নি, এটা আমি প্রথম দিন থেকে শুরু করতে পারতাম, বা এই জিনিসটা আমি যেটা করেছি সেটা আমার করাটা ঠিক হয়নি, যেটাকে আমি যদি পারতাম তাহলে ওই কি বলে ওটাকে ওটা করতাম না, কারেকশন করে নিতাম, যদি এরকম সুযোগ পেতাম যদি নিজের সুযোগ ভুলটাকে পেতাম। কারেক্ট করতাম। যদি স্যার সত্যি ওরকম সময় ফিরে যাওয়া যেত, তাহলে যে জিনিসটা আমি প্রথম করতাম সেটা হচ্ছে হিস্ট্রি স্যার মানে আমাদের স্যার নস্কর স্যারের ক্লাসে কখনো আর না ঘুমাতো ঘুমিয়ে আর ঘুমাতাম না, আর আরও অ্যাটেন্টিভলি শুনতাম। আর ডেফিনেটলি মক টেস্টে লিডার বলে যখন নাম নিচে থাকতো ওটা আর কখনো নিচে দেখতে চাইতাম না, সবসময় অ্যাজ অন টপেই দেখতে চাইতাম। এবং সালামদা তুমি যদি শুনে থাকো, বারবার তোমাকে হারাতে চেষ্টা করতাম। এই যে টেন্ডেন্সিটা, এই যে হারিয়ে দেওয়ার টেন্ডেন্সিটা, এটা অন্য ফিল্ডে কতটা কাজে লাগে যায় না, কিন্তু স্যার কম্পিটিটিভ ফিল্ডে এটা কিন্তু দরকার। এই মানসিকতাটা যদি থাকে কারোর মধ্যে, Positive সে হতে হবে। পজিটিভ ওয়েতে অবশ্যই, যে আই এম নট দ্য লাস্ট, আমি প্রথম অথবা দ্বিতীয়, আমি শেষ কখনোই নই, এরকম একটা প্রবাদ আছে আমাদের বাংলাতে। তো এই টেন্ডেন্সিটা যদি থাকে তাহলে সে অবশ্যই সাকসেস পাবে একদিন। সে সময় লাগতে পারে, দেরি হতে পারে, কিন্তু লড়াইটা সে যদি করে ঠিকঠাক তাহলে সে পাবেই ডেফিনেটলি। ঠিক তো? একদম একদম। তো যাই হোক, একটা মোটামুটি লম্বা সেশন আমরা অরুণাবর সঙ্গে কাটালাম, কিন্তু এটাই শেষ নয়। আমরা চাইব WBCS 2023-এর পরেও এভাবেই যেন আমরা অরুণাবর সঙ্গে নিয়ে বসতে পারি, এবং একইভাবে গ্রাসরুট এডুকেশনের সমস্ত সফল ছাত্রছাত্রীদেরকে নিয়ে এইভাবেই আমরা আবার সেশন করতে পারি, যেটা ভবিষ্যতের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করবে। শুধুমাত্র ইনস্টিটিউটের প্রচার কিন্তু নয়, আরও একটা ব্যাপার, সেই কচকচেতে গেলাম না অরুণাব কি বই পড়েছে, কিভাবে পড়েছে, কিছুই নয়। কিন্তু পড়াশোনাটা তোমার কাছে, পড়াশোনা তোমাকে করতে হবে তোমার মতো করে, জেদটা তোমাকে বজায় রাখতে হবে, ধৈর্য তোমাকে ধরতে হবে। রাতারাতি সাকসেস আসবে না, এটাই বাস্তব। আর একটু পিডিএফ আর MCQর বাইরে গিয়ে একটু ডিটেল, একটু ডেসক্রিপটিভ, একটু লেখালেখি করো, সাকসেস অবশ্যই তোমার চুমু খাবে। এইটাই বললাম, সাকসেস উইল কিস ইউর হ্যান্ড। তো যাই হোক, অরুণাবকে আশীর্বাদ, ভালোবাসা, অভিনন্দন, যাতে ও আরও অনেক উন্নতি করে, ওর আরও অন্য স্বপ্নগুলো পূরণ হয়। যেভাবে মায়ের ছেলে হিসেবে মায়ের প্রতি ও খেয়াল রাখে, এবং একইভাবে যে বান্ধবী সঞ্চিতা, তাই তো? ওর খারাপ সময় ওর পাশে থেকেছে, ও যেন তার সঙ্গে সারা জীবন একইভাবে থাকে, এবং ভবিষ্যতে হয়তো আমরা সবাই ডাকও পেতে পারি। আমি একটা কথা এখানে নেমন্তন্ন বলতে চাই। নিজেরাই নিয়ে নিলাম। একদম। আমি একটা কথা এখানে বললি, সেটা হচ্ছে যে ওর আজকে বান্ধবী সাপোর্ট করেছিল, তার মানে এই নয় যারা এখনকার অ্যাসপিরেন্টটা দেখছে যে ওর বান্ধবী সাপোর্ট করার জন্য আমারও বান্ধবী সাপোর্ট তাহলে করতে কোষ্ঠী হবে। পাথরে ঘষে নিতে হবে যে এটা সাপোর্টিভ না না কিনা না, দেখে নিতে আমি হবে। আমি ওটা বলতে চাইছি না, আমি বলছি যে ওর বান্ধবী সাপোর্ট করেছে মানে আমারও বান্ধবী সাপোর্ট করবে, এরকম ব্যাপারটা যেন না হয়, যে তুমি নিজেও সাপোর্টটা দিও উল্টো পাশের মানুষটাকে। একদম একদম ভাইসি ভার্সা, ভাইসি ভার্সা যেটা। একদম। তো যাই হোক, এবার সময়টা শেষ হয়ে আসছে, একদম। আমরা একদম একটা লাস্ট প্রশ্ন করে আমরা ব্যাপারটাকে ক্লিয়ার করে দিই নাকি? একদম তুমি আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছো বা যে সাকসেসটা তুমি পেয়েছো, এবার এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তুমি নতুন যারা এখন পড়াশোনা শুরু করছে বা শুরু করবে তাদেরকে তুমি কি বলতে চাও, বা তাদের জন্য তোমার Just কোনো এক দু কথা। শর্টকাটে তুমি কি তাদের মোটিভেট করবে, বা যেভাবে যেটা বলতে চাও আর কি তাদের জন্য just। যারা আমার পরে যারা ইনস্টিটিউটে ভর্তি হয় বা যেখানেই থাকো, Institute of Academy, যারা যারা পড়ছো আমার পরে, আমার কথা শুনছো যারা, তাদেরকে একটাই কথা বলবো, ব্যর্থতা আসলে ব্যর্থতাকে নিজের প্রাণ দিয়ে আগলাও, তাকে অ্যাকসেপ্ট করো, তার থেকে শেখো, কিন্তু কখনো হার মেনে লড়াই ময়দান ত্যাগ করো না। মাটি কামড়ে যদি তুমি পড়ে থাকো, তুমি একদিন যুদ্ধ জিতেই যাবে। আরেকটা স্যার, আমি এখানে একটা গীতার একটা কোট বলতে চাই, यया इदाहि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्
পরিত্রাণায় সাধুনা বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থা পুনর্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি যদি সৎ হও, তোমার পরিশ্রম যদি সত্যিকারই সৎ হয়, তুমি যদি সৎ পথে থাকো, সৎ কর্ম করো এবং নিজেকে আরো বেশি মোটিভেটেড রাখো, ঈশ্বরের প্রতি ভরসা রাখো, তুমি সাকসেসফুল হবেই হবে। একদম, থ্যাংক ইউ। খুব ভালো, খুব ভালো সকলকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তীকালে কোনো সেশনে দেখা হবে।